আসসালামু আলাইকুম। এনটিভি নিয়মিত অনুষ্ঠান মার্কেট ওয়াচে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আজ আমি থাকবো আপনাদের সাথে আহমেদ রশিদ লালী। আলোচনা করব ব্যাংকিং সেক্টর নিয়ে এবং অন্যান্য ইনভেস্টমেন্ট যে ইনস্ট্রুমেন্টসগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। পুঁজিবাজার তো থাকবেই। আমাদের সাথে আজকে আলোচনার জন্য আমাদের সাথে আমন্ত্রিত হয়ে এসছেন জনাব AZM সালেহ, খুব পরিচিত মুখ আপনাদের, এমডি অ্যান্ড সিও ইসলামী ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। উনি একজন ব্যাংকারও ছিলেন বটে। ওনার পাশে আছেন প্রথমবার আমরা ওনাকে পেয়েছি, জনাব SM ফরমানুল ইসলাম, সিও অ্যান্ড ইডি, বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফান্ড লিমিটেড। আপনাদের দুইজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমি প্রথমে একটু সালেহ ভাই আপনার কাছে যেতে চাচ্ছি, যেহেতু আপনি ব্যাংকিং সেক্টরে দীর্ঘদিন আপনি ছিলেন ব্যাংকিং সেক্টরে, আমি একটু জানতে চাচ্ছি যে দুইটা জিনিস। হাউ ইজ ব্যাংকিং সেক্টর ডুইং? আমাদের যেহেতু লিস্টেড কোম্পানির একটা বিশাল একটা চাঙ্ক কিন্তু ব্যাংকিং সেক্টর নিয়ে আছে, আমাদের ক্যাপিটালাইজেশন সেখানে, এবং এখন যেটা আমরা দেখছি যে 10টা ব্যাংকের ক্যাপিটাল শর্টফল 26,678 কোটি টাকা, এবং এমনকি প্রভিশন শর্টফলও প্রায় 22টা ব্যাংকে। আপনি জিনিসটাকে কিভাবে দেখছেন, এবং এই যে শর্টফলগুলো ব্যাংকে হচ্ছে সেইটা আমাদের পুঁজিবাজারে কিভাবে প্রভাব ফেলছে? আপনাকে ধন্যবাদ দর্শকদেরকেও। আমি দুটো ভাগে কথাটা বলি। প্রথম ভাগটা হলো যে আমি যদি ম্যাক্রো লেভেলে যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা দেখব যে মানি মার্কেট বা ব্যাংকিং সেক্টরের যে কম্পোনেন্টসগুলো, এগুলোর প্রথমটাই হলো আপনার যেটা বললেন যে ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও। এরপরে আমাদের রয়েছে গ্রোথ অফ ডিপোজিট, গ্রোথ অফ অ্যাডভান্স, কল মানি মার্কেট ইত্যাদি ইত্যাদি। এগুলো ম্যাক্রো লেভেলে এখন পর্যন্ত আমরা এভারেজ মানি মার্কেটও তো আমরা দেখছি যে বেড়ে যাচ্ছে, বাট স্টিল ইট ইজ নট অ্যালার্মিং। বাট যদি ইন্ডিভিজুয়াল আপনি মাইক্রো লেভেলে আমরা যদি বলি যে কিছু ব্যাংক যেগুলো প্রভিশন ঘাটতি রয়েছে, এবং যেগুলার আপনার শুধু প্রভিশন ঘাটতি নয়, যেগুলো ক্যাপিটালও শর্টফল রয়েছে, বিশেষ করে সরকারি ব্যাংকগুলোতে ভীষণ রকম শর্টফল রয়েছে আমরা জানি সবাই। ইদানিং প্রাইভেট বেশ কিছু ব্যাংকে আপনি বলেছেন, বেশ কিছু ব্যাংকে আমরাও দেখছি। এটি ওভারকাম করার জন্য কিন্তু বাংলাদেশ ব্যাংক অলরেডি কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছে, ইউ উইল কাইন্ডলি অ্যাপ্রিসিয়েট, যে পেইড আপ ক্যাপিটালটা মিনিমাম 400 থেকে এখন 500 কোটি টাকা করে নেওয়ার জন্য। বাট এটা আমাদের অনেক আগেই চিন্তা ভাবনা করা উচিত ছিল ম্যানেজমেন্ট লেভেল থেকে কিংবা মালিকদের পক্ষ থেকে। ব্যাজেল 2, ব্যাজেল 3 যখন আমরা ইমপ্লিমেন্ট করতে যাব, তখন কিন্তু আমি ইনভেস্ট করতে পারবো না পার্টিকুলার রেশিও যদি আমার অ্যাডজাস্ট না করে উইথ দ্য ক্যাপিটাল। সো এটা যারা একটু আগে থেকেই অয়েলের টাইম আপনি দেখবেন বেশ কিছু ব্যাংক কিন্তু আগে থেকেই বন্ড ইস্যু করার প্রক্রিয়ায় আছে, এবং অনেকে দ্বিতীয়বারের মতো বন্ড ইস্যু করতে যাচ্ছে। সো বাকিগুলো যারা করেনি এদের জন্য এখনও দেরি হয়ে যায়নি, বাট ইমিডিয়েটলি এটাতে যাওয়া দরকার। এবং এটা এক ধরনের নেগেটিভ একটা এফেক্ট অবশ্যই ক্যাপিটাল মার্কেটেও পড়ে। আমাদের মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেট এটা কিন্তু একটু ওতপ্রোতভাবে জড়িত। বিশ্বের অন্যান্য জায়গায় যেরকম, আমাদের ঠিক সেরকম নয়, আমাদেরটা একটু এফেক্টটা বেশি হয়, বিকজ আমাদের বাজারটা এখনও কিন্তু ব্রোকার এবং গুজব এই দুটোর ভিত্তি করেই এখনও কিন্তু আমাদের বাজার। এখনো কিন্তু আমাদের বাজারগুলো ফান্ডামেন্টালসের উপর বেস করে এরকম নয়। সোর্স অফ মানি সাপ্লাই তো ওখানেই। তো ওখানে যেহেতু সোর্সে যদি প্রবলেম থাকে, দেন অ্যাগেইন এটার একটা আফটার এফেক্ট আমি ক্যাপিটাল মার্কেটে আমরা অলওয়েজ পেয়ে থাকি। যে রিসেন্টলিও আমরা এটার একটা ছোট্ট এক ধরনের আপনার এফেক্ট আমরা দেখতে পাচ্ছি। আমরা কেউ কারেকশন বলি, যেভাবেই বলি না কেন, এটার আফটার এফেক্ট কিন্তু এগুলাই। তো আমার মনে হয় ব্যাংকগুলো সচেতন হচ্ছে এবং এটা অচিরেই বোধহয় ওভারকাম করার তারা চেষ্টা করবে। রাইট, ওভারকাম করার চেষ্টা করবে। আমি ফরমান ভাই আপনার কাছে একটু আসতে চাচ্ছি, যেহেতু আপনাকে আজকে প্রথমবারের মতো পেয়েছি। আপনার লিস্টিং কবে নাগাদ আমরা পাবো আপনার কোম্পানিকে পুঁজিবাজারে? আমরা প্রসেস আপনার শুরু হয়ে গেছে, আসলে বোর্ড অ্যাপ্রুভ করে দিয়েছে। বিএফএফএল ইনিশিয়াল অ্যাপ্রুভাল হচ্ছে 1000 কোটি টাকা রেজ করার। আমরা কিন্তু জানেন, আমরা কিন্তু বাংলাদেশে লার্জেস্ট পেইড অফ ক্যাপিটাল বেস কোম্পানি অলরেডি। বাট আইডিয়াটা হলো, এক তো এসিসির একটা রিকোয়ারমেন্ট আছে, কারণ প্রতি বছরই যখন আমরা স্টক ডিভিডেন্ড দিচ্ছি, তারা বলছে তোমরা স্টক লিস্টেড হচ্ছ না কেন, দিয়ে যে রিকোয়ারমেন্ট 50 কোটি টাকার বেশি হলেই লিস্টেড হওয়ার কথা। কিন্তু আমাদের শুরু করেছে বিএফএফএল 1600 কোটি টাকা পেইড অফ ক্যাপিটাল দিয়ে, যেটা বাংলাদেশের সর্ববৃহৎ ছিল। এখন 2108 কোটি হয়েছে গত 2017 সালের পর। এটা বাংলাদেশে বোধহয় শুধু ঢাকা স্টক এক্সচেঞ্জ আমাদের কাছাকাছি। সো ক্যাপিটাল রেইজিংয়ের জন্য আসলে
নিডটা নাই আমাদের, কারণ হচ্ছে কি আমরা অলরেডি হাইলি পেড আপ ক্যাপিটাল বেসড কোম্পানি, বাট স্টক মার্কেটকে একটা ডেপথ দেওয়ার জন্য, কারণ বিএফএফএল এর ফান্ডামেন্টালস আর ভেরি স্ট্রং। কিন্তু আপনি কিভাবে বলেন যে টাকার প্রয়োজন নাই? বিকজ আপনি ইউ আর ফাইন্যান্সিং ইন দ্য ইনফ্রাস্ট্রাকচার সেক্টর, না ইনফ্রাস্ট্রাকচার সেক্টর কিন্তু হিউজ ফাইন্যান্সের প্রয়োজন হয়, এবং আপনি যদি ব্রিজে করেন, আপনি যদি ফ্লাইওভার্স করেন, আপনি যদি পাওয়ার সেক্টরে দেখেন, আপনি যদি এনার্জি সেক্টরে দেখেন, ইউ মাস্ট বি হ্যাভিং হিউজ সর্ট অফ আ ক্যাপিটাল। রাইট, সেটা অলরেডি আমাদের পাইপলাইনও আছে দ্যাট রোবাস্ট। আমি যেটা বলছি ওইটা না, টাকার দরকার নাই বলছি না, আমি বলছি যে ক্যাপিটাল বেসের দরকার। কারণ হচ্ছে কি আমাদের মোর নিড হচ্ছে লেভারেজ করা এখন, কারণ আমার ক্যাপিটাল তো অলরেডি 2000 কোটি টাকা আছে। এখন আই শুড বি এবল টু লেভারেজ 20,000 crore মিনিমাম, এবং সেটা নট নেসেসারি ফ্রম দ্য ক্যাপিটাল মার্কেট অ্যালোন, সেটা বন্ড থেকে, যেমন বন্ড আমরা অলরেডি ইস্যু করতেছি 400 কোটি টাকা, ইস্যু ম্যানেজার নিয়োগ হয়ে গেছে 2-3 মাসের মধ্যে, এটা আমাদের ইনশাল্লাহ টাকা এসেও যাবে। বাট বললাম যে এটা বাট স্ট্রং কোম্পানিগুলো শুড গো টু দ্য ক্যাপিটাল মার্কেট, ওই কারণে বরং ড্রাইভটা আমাদের বেশি। তো আমরা যাব, আমাদের প্রসেস শুরু হয়ে গেছে, বাট আমাদের যেহেতু বললাম যেহেতু লোলি লেভারেজ, আমাদের ইপিএস ইজ এ বিট লো, কারণ আমরা তো মাত্র 300 কোটি টাকা লোন, 2100 কোটি টাকার একটা কোম্পানি, পেড আপ ক্যাপিটাল বেস কোম্পানি। তো সুতরাং একটু সময় লাগছে, সো দ্যাট উই ক্যান রেজ আওয়ার ইপিএস, যাতে আমরা আপনার এসিসির সব রিকোয়ারমেন্টগুলো মিট করতে পারি। আশা করি 2021-এর আর্লি 2021 ইনশাল্লাহ বিএফএফএল উইল বি লিস্টেড। ভেরি গুড, নাইস টু হিয়ার দ্যাট। আমি একই প্রশ্ন যেটা আমি সালে ভাইকে করেছিলাম, যে ক্যাপিটাল শর্টফল যেটা 10টা ব্যাংকের এবং 20-22টা ব্যাংকের প্রভিশনিং শর্টফল আছে, আপনি কিভাবে দেখছেন এটা? এটা এখন ক্যাপিটাল আসার জায়গা তো আপনার একটা হচ্ছে শেয়ার হোল্ডার্স কন্ট্রিবিউশন, একটা হচ্ছে স্টক মার্কেট, অথবা আপনি রিটেইন আর্নিংসকে যদি স্টকে কনভার্ট করতে পারেন। এখন যখন মার্কেট যখন ইজ নট পারফর্মিং দ্যাট গুড, তখন একটার সাথে একটা ইলমেন্ট, একটা অসুখ হলে তার সাথে আরেকটা, তার সাথে আরেকটা। তো আমার মনে হয় একসময় ছিল সব কিছু মানে খুব ভালো চলছিল, ইভেন 2017 সালেও এভরিথিং ওয়াজ গুড। 18তে এসে আমরা সাডেনলি বিরাট স্লিপ হলো, বিশেষ করে মানি মার্কেট বলেন, ক্যাপিটাল মার্কেট তো আগে থাকতেই প্রবলেম ছিল, কিন্তু ইভেন ফাইন্যান্সিয়াল মার্কেটটাও হঠাৎ করে একটা টার্ন নিল ফর দ্য ওয়ার্স, এবং সেটার আপনার যে এফেক্ট, ধাক্কাটা এখনো কাটাই বোধহয় উঠতে পারে, কারণ ইনভেস্টারদের ট্রাস্ট আসতে হবে। তো এখন আমি যে চাই, আপনি তো বলছেন সে এত দূরের কথা, ইভেন এফডিআরও তো করতে চাইছে না, কারণ হচ্ছে কি কিছু ওই যে ইম্প্যাক্টের কারণে অনেকগুলো ইভেন কিছু ব্যাংকস হয়তো আছে, কিছু ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস আছে যারা অনার করতে পারছে না। এখন একবার বদনাম হয়ে গেলে এবং এটার যে রান শুরু হয় বা একটা কন্টাজিয়াস যে এফেক্টটা শুরু হয়, সেটাকে মেকআপ কীভাবে করবে সেটা এখন বেশি ইম্পর্টেন্ট আমার মনে হয়, সো দ্যাট ইনভেস্টার্স ট্রাস্ট ইজ ব্যাক, কনফিডেন্স ইজ ব্যাক, তাহলে না আপনি বাবার টাকা তুলতে পারবেন। ইভেন ব্যাংকে আমি যদি আমি ইনভেস্ট করতে চাই শেয়ার হোল্ডার্স, আমিও তো 3বার চিন্তা করবো যে আমি আমার শেয়ারের অ্যাড করা মানে এটা আসলে গোয়িং ডাউন। আচ্ছা, আমি আরেকটা জিনিসে আমি সালে ভাই আপনার কাছে প্রথমে আসবো, একই প্রশ্ন আপনার কাছেই থাকবে, সেটা হলো যে এই যে সেভিং টুলস যেটা আমাদের দেশে, আপনার কি মনে হয় না যে এটা আমরা প্রায় 1-1.5 বছর ধরে আমরা বলছি যে এই ইন্টারেস্টটার সমন্বয় হওয়া উচিত ব্যাংকিং সেক্টরের সাথে, ফাইন্যান্সিয়াল মার্কেটের সাথে, কিন্তু আমাদের যে অর্থমন্ত্রী ছিলেন জনাব মুহিত, উনি কিন্তু এটা একটা উদ্যোগ নিয়েছিলেন, একটা ফাইন্যান্স মিনিস্ট্রিতে একটা কমিটি করে ওনারা একটা রিপোর্ট করেছিলেন। ফাইনালি উনি যাবার আগে দিয়ে বললেন যে আমার পরবর্তী যে আসবেন উনি এই কাজগুলো করবেন, ইলেকশনের আগে এই কাজটা উনি করতে চান নাই। পয়েন্ট ইজ যে আমরা 7 মাসে, যেটা আমরা 12 মাসের আমাদের যে টার্গেট ছিল, সরকারের বাজেটে যে টার্গেট ছিল যে 1 বছরে ওনারা 26,197 কোটি টাকা ফ্রম সেভিং টুলস থেকে ওনারা আনবেন। এখন দেখা যাচ্ছে যে 7 মাসে আমরা যদি জুলাই জানুয়ারির কথা বলি, তো এই জুলাই জানুয়ারিতে 7 মাসের মধ্যে আমরা দেখছি যে প্রায় 31,000 কোটি টাকা উত্তোলন করা হয়ে গেছে। তো এখন এই যে জিনিসটা, এবং আপনি দেখেন আমাদের 4 লাখ প্লাসের বাজেট কোটি টাকার, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 55,500 কোটি টাকার মতো আমাদের শুধু ইন্টারেস্টটাকে সার্ভিস করতে হবে এই যে সেভিং টুলসে। এই একটা জায়গায় আমি যেটা দেখতে পাচ্ছি যে ফাইন্যান্সিয়াল সেক্টরটা উইক হয়ে যাচ্ছে, কারণ ফাইন্যান্সিয়াল সেক্টর ডিপোজিট পাচ্ছে না।
অ্যাজ এ রেজাল্ট যেটা আমরা 6% 9%-এর কথা আমরা বলছি, মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে ইন্টারেস্ট রেটটা কমিয়ে আনার জন্য, ব্যাংক সেটা পারছে না, বিকজ ওদের ডিপোজিট পাচ্ছে না এই সব রেটে। এইটার একমাত্র কারণ হচ্ছে যে আমার সঞ্চয়পত্রে এই আদার সেভিং টুলসে 11+ ইন্টারেস্ট কিন্তু সরকার দিচ্ছে। আপনি কিভাবে দেখছেন যে সঞ্চয়পত্র কিংবা সেভিং টুলসের ইন্টারেস্ট সমন্বয় না করা পর্যন্ত ব্যাংকিং সেক্টরের হেলথ ঠিক হবে নাকি? ধন্যবাদ। অত্যন্ত সময় উপযোগী একটা প্রশ্ন করেছেন আলী ভাই। এটা আসলে অবশ্যই না, অবশ্যই না। এই জন্যে যে কোনো ক্ষেত্রেই আমার লেভেল প্লেয়িং গ্রাউন্ড থাকতে হবে। অ্যাবসলিউটলি। এখন আমি এখানে ব্যাংকগুলো যেখানে 6 এবং 9-এর কথা আমরা বলছি, এবং সাইমালটেনিয়াসলি ব্যাংকের সাথে এফেক্টেড হবে আপনার নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান যেগুলো রয়েছে তারাও। সো মাঝখান দিয়ে যদি আমরা একটা পার্টিকুলার ইনস্ট্রুমেন্টে যদি আমরা এভাবে আমরা রেট বাড়িয়ে দেই, স্বভাবতই সবগুলো ওইদিকে চলে যাবে। আর এটা হলো তো কনফার্ম ইনস্ট্রুমেন্ট, মানি মার্কেট বা ক্যাপিটাল মার্কেটের ইনস্ট্রুমেন্টের চাইতেও শক্তিশালী ইনস্ট্রুমেন্ট। তো একটা শক্তিশালী ইনস্ট্রুমেন্ট যদি অন্যগুলার চাইতে অনেক বেশি রিটার্ন দেয়, তাহলে যে কোনো লেম্যানই সেখানে যাবে। আমরা এটা বলছি না যে আমরা সঞ্চয়পত্র, আমরা শুনি যে পেনশনার যারা পেনশনভোগী এসব লোকজনের মূল আর্নিং সোর্স সঞ্চয়পত্র, এবং নিম্ন মধ্যবিত্ত পরিবার যারা আছেন তাদেরও একটা আর্নিং সোর্স হিসেবে সঞ্চয়পত্র কাজ করে। ফাইন, আমাদের পেনশনারদের জন্য থাকুক রেট, একটা এক্সট্রা রেট থাকুক, আমাদের নিম্ন মধ্যবিত্ত পরিবার এদেরকে আইডেন্টিফাই করে একটা রেট থাকুক। কিন্তু আসলে কারা কিনছে, আমরা গত 2 বছরে আমরা লক্ষ্য করবেন আসলে কিনছে রিচম্যান, আসলে কিন্তু কিনছে মিডল ক্লাস, আপার মিডল ক্লাস। আসলে ওই লোকগুলা কিন্তু, কারণ এত টাকা তাদের কাছে নেই যে রাতারাতি রেট বাড়লেই সে 10 লাখ 15 লাখ 20 লাখ টাকার একটা সঞ্চয়পত্র কিনে ফেলতে পারবে, এই অ্যাবিলিটি তার নেই। একদম পেনশনার থাকার কথা না, একটা লোয়ার মিডল ক্লাস একটা ফ্যামিলির থাকার কথা না। তাহলে আমাদের খুঁজে দেখা উচিত কারা কিনেছিল। দেরিতে হলেও গভর্নমেন্ট কিন্তু এটা দেখছে এখন, এবং এখন খেয়াল করবেন না আপনি, এখন কিন্তু আপনার ট্যাক্সের সার্টিফিকেট নিচ্ছে, প্লাস একটু স্ক্রুটনি করছে। তো এটা ইমিডিয়েটলি করে ফেলা দরকার। এই জন্যে, তা না হলে আমার এই ব্যালেন্সটা কিন্তু আসবে না। আর যতক্ষণ ব্যালেন্সটা না আসবে ততক্ষণ পর্যন্ত বাজার আসলে বাজারের মতো চলবে না। এখানে আরেকটা দিকেও আমাদের খেয়াল রাখা দরকার। গভর্নমেন্ট যদি ফান্ড দরকার হয়, গভর্নমেন্টের তো টুলসের অভাব নেই। গভর্নমেন্ট বড় ধরনের ইনফ্রাস্ট্রাকচার যেগুলো আমরা এখন হাত দিয়েছি, এগুলোর জন্য আমরা ক্যাপিটাল মার্কেটে কেন আসি না? কেন আমরা ক্যাপিটাল মার্কেট থেকে গভর্নমেন্ট আমরা ফান্ড তুলে নেই না? আমরা পদ্মা ব্রিজের জন্য দিতে পারি, মেট্রো রেলের জন্য নিতে পারি, নিউক্লিয়ার প্ল্যান্টের জন্য নিতে পারি, কোল বেস পাওয়ার প্ল্যান্টের জন্য নিতে পারি। এগুলোর জন্য আলাদা আলাদা আমরা বন্ড ইস্যু করতে পারি, কোম্পানি করে আমরা করে নিতে পারি। এগুলো করে নিলে দুটো দিক হবে। একটা দিক হলো আমার সঞ্চয়পত্রের উপর এই যে লোডটা গভর্নমেন্টের, রিটার্নটা গভর্নমেন্টকে দিতে হচ্ছে হাই রেট অফ ইন্টারেস্ট, যেটা ফরেন লোনের চাইতে অনেক বেশি রেট অফ ইন্টারেস্ট এখানে দিতে হচ্ছে, সেটা কমবে। আরেকটা হলো আমার ক্যাপিটাল মার্কেটটাও চাঙ্গা হবে, যারা বিনিয়োগকারী আছে তারাও কমফোর্ট ফিল করবে যে গভর্নমেন্ট একটা ইনস্ট্রুমেন্টে তারা বিনিয়োগ করছে। আমার মনে হয় বর্তমান সরকারি ইনস্ট্রুমেন্টে মানুষের কিন্তু কনফিডেন্স অনেক বেশি। এবং বর্তমান মাননীয় অর্থমন্ত্রী মহোদয় কোনো একটা প্রোগ্রামে কথাটা বলেছেন যে ইজ থিঙ্কিং অ্যাবাউট ইট। আমার মনে হয় এটা আর দেরি করা উচিত না, কারণ এই সরকার তৃতীয়বারের মতো ক্ষমতায় এসছে, এবং সাধারণ জনগণ, সাধারণ বিনিয়োগকারী সবাই ধরে নিচ্ছে যে একটা স্টেবল গভর্নমেন্ট এখন আছে, সুতরাং উন্নতি অবশ্যম্ভাবী। এটিকে আমরা বলেছিলাম প্রথমে যে প্রথম 100 দিনেই কিন্তু আমাদের বোঝা উচিত কোন দিকে যাচ্ছে। এখনও শেষ হয়ে যায়নি। এখনই ফিনান্সিয়াল সেক্টর, মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেটে আরও জোরালো ভূমিকা রাখা উচিত সরকারের। অ্যাবসলিউটলি জোরালো ভূমিকা, এবং শুধু জোরালো ভূমিকা না, এই সেক্টরটা ইজ দ্য ব্যাকবোন অফ ইকোনমি, অথবা একটা দেশের ব্যাকবোন বলতে পারেন এই সেক্টর। ইটস এ মিরর অফ দ্য ইকোনমি অফ দ্য কান্ট্রি। অ্যাবসলিউটলি। এবং সেই জিনিসটাকে যদি ঠিক করতে না পারে সরকার, তাহলে কিন্তু আপনি দেখেন 56 হাজার কোটি টাকা শুধু বাজেট থেকে চলে যাচ্ছে আমার এটা পেমেন্ট করতে। ব্যাংকের কাছ থেকে যদি সরকার লোন নিত, তাহলে 7-8% লোন নিতে পারে সরকার, অথচ সরকার এখানে 11.5% ইন্টারেস্টের লোন নিচ্ছে কেন? আমি আরেকটু অ্যাড করি আলী ভাই, ইফ ইউ অ্যালাউ মি। সেটা হলো, আপনি দেখেন আমাদের মার্কেট ক্যাপ, যেটা আপনার 2016-17তেও ছিল আপনার 24%-এর মতো অফ দি জিডিপি, সেটা কমে হয়েছে এখন 17%-এর মতো। আপনি ভিয়েতনামের মতো দেশে এখনো 51%, ভারতে 74%। কারেক্ট। তো মার্কেট ক্যাপিটালাইজেশন যদি না বাড়ে,
আমি এই গিভেন সিনারিওতে আমি কতটা ভালো করতে পারবো। গভর্নমেন্ট যদি এগুলো চলে আসে এবং গভর্নমেন্টের মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো সহ বড় বড় কোম্পানিগুলোকে যদি আমরা ইনফ্লুয়েন্স করে মার্কেটে নিয়ে আসতে পারি, অটোমেটিক্যালি দেশে উন্নতি হবে। রাইট, আমি একটা ফোন নেব ফরহান ভাই, তারপরে এই প্রশ্নের উত্তরটা আপনার কাছে জানবো। দর্শক আমাদের সাথে কে আছেন, নাম বলে প্রশ্নটি করুন। ওকে, লাইনটা ড্রপ হয়ে গেছে বোধহয়, আপনি আবার চেষ্টা করেন। জি প্লিজ। না, যেটা বলতে চাইছিলাম সালেহ ভাই আসলে সব বলেই ফেলছেন। এটা নিয়ে আমাদের ইভেন আমি বাংলাদেশ লিজিং ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান, তা আমাদের ফোরামেও কিন্তু এটা নিয়ে প্রচুর আলোচনা হয় যে এটা কিভাবে অ্যাড্রেস করা যায়। বাংলাদেশ ব্যাংকের সাথেও আমাদের যে বিভিন্ন মিটিং হয় সেখানে কিন্তু এটা নিয়ে কথা ওঠে। এখন হয় কি, গভর্নমেন্ট যদি টাকা তুলতে চায় সঞ্চয়পত্র সহজ টুল, খুবই তাড়াতাড়ি। তবে এটা হয় কি, নর্মাল যে ব্যাংকিং তার নিয়মের উল্টো হয়। নর্মালি আপনি যেখানে ক্রেডিট ওয়ার্থিনেস বেশি থাকবে, ট্রাস্ট বেশি থাকবে, সেখানে রেট কম হওয়ার কথা। কারণ গভর্নমেন্ট যদি আমরা গভর্নমেন্ট উইল নট ফেল, কারণ দিস ইজ গভর্নমেন্ট, তাহলে নর্মালি গভর্নমেন্টের যেসব ইনস্ট্রুমেন্টগুলো সেখানে রেট কমে না হবে, বেশি তো হওয়ার কথা না। এখন সেটা তাহলে নর্মাল ব্যাংকিং রুলসের, ক্রেডিট রুলসের বিপরীত। বাট এখানে যদি বলা হয় যে হ্যাঁ এটা পার্টিকুলার সেগমেন্টের জন্য, সোসাইটির জন্য করা হচ্ছে, যদি সেটা করা হয় সেটা পর্যন্ত ঠিক আছে, কিন্তু সেটা তো টলারেবল লিমিট হতে হবে। এখন ধরেন সঞ্চয়পত্র যদি আমরাও যদি ইনভেস্ট করতে থাকি, কারণ যেহেতু 30 বা 33 লাখ পর্যন্ত ক্যাপ আছে, এখন সবাই মিলে বা নামে বেনামে করতেছে, এখানে বোধহয় একটা স্ক্রুটিনির দরকার আছে। আরেকটা হলো এই টাকাটা নিয়ে গভর্নমেন্ট কী করতেছে, এটা তো বাজেটে ইউজ করতে পারছে না, এটা বাংলাদেশ ব্যাংকে বা কোথাও একটা আছে। এই টাকাটা যদি প্ল ব্যাক করা যেত, এটা যদি রিইনভেস্ট করা যেত, অ্যাটলিস্ট এটা কিছুটা সেলভেজ হতো। এখন জাস্ট 11% গভর্নমেন্টকে কোথাও না কোথাও থেকে এটাকে ইন্টারেস্ট বেয়ার করতে হচ্ছে। তাহলে আমার মনে হয় একটা সিদ্ধান্তে আসা উচিত সরকারের, এটাকে কি করবে এই টাকাটা যেন ইমিডিয়েটলি কামস টু সাম চ্যানেল যেখানে এটা আবার প্রোডাক্টিভ কাজে ইউজ করা যাবে, আসা উচিত। জি, তাহলে হয়তো পারহ্যাপস আপনি যে বলছেন চাপটা এতটা থাকবে না, আর এটাও সীমাহীন এরকম 50,000 1 লাখ কোটি টাকা যেন না হয়, এটা যেন। সালেহ ভাই যেটা আরেকটা পয়েন্ট তুললেন সেটাও কিন্তু ভ্যালিড পয়েন্ট, সেটা হলো যে এই সঞ্চয়পত্র কিন্তু সাধারণত বলা হয় যে সিনিয়র সিটিজেন, রাইট পার্টিকুলার গ্রুপ অফ পিপলকে একটা সোশ্যাল বেনিফিট দেয়া, এক্স্যাক্টলি সোশ্যাল সিকিউরিটির মতো অনেকটা সরকারের তরফ থেকে। আমরা কি এইটা করতে পারি না যে ওনাদের কথা চিন্তা করে যে যারা পেনশনিয়ার কিংবা সিনিয়র সিটিজেনস, তাদের যখন আমি সেল করছি সঞ্চয়পত্র, তখন এই জিনিসটা আমরা নির্ধারণ করে উনাদের জন্য আমরা 1% 1.5% বেশি ইন্টারেস্ট রাখি। এক্স্যাক্টলি ওইটাই আর কি, ওইটাই বলছিলাম যে এটা সম্ভব। আমার মনে হয় যদি কোনো পার্টিকুলার গ্রুপকে, এটা তো আসলে ইন্টারেস্ট সাবসিডাইজ করা, অ্যাবসলিউটলি একটা হায়ার প্রফিট দেয়া নর্মাল মার্কেটের চাইতে, মার্কেটের ডিস্টরশন হচ্ছে প্রচুর। তাহলে কি হচ্ছে, আলোচনা অলরেডি আসছে, আমি রিপিট করছি না, তাহলে লোকেরা কম ডিপোজিটে কেন যাবে ব্যাংকের কাছে? আবার ফরমান ভাই আপনার সিক হয়ে যাচ্ছে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আজকে আমি ডিপোজিট পাচ্ছি না ব্যাংক, আজকে লিজিং কোম্পানিরা ডিপোজিট, আজকে লিজিং কোম্পানি 12% ইন্টারেস্টে ডিপোজিট নিতে চাচ্ছে, তো ইভেন আমরাই অফার। এরকম একটা সিচুয়েশনে আপনি তো একটা ফাইন্যান্সিয়াল সেক্টর সিক হয়ে যাচ্ছে। এই জাস্ট একটা কারণ, এটা খুব সূক্ষ্ম জিনিস, কিন্তু হয়তো এটা কতখানি বুঝতে পারছেন সরকার আমি জানি না, বাট দিস ইজ ভেরি হাইলি একটা বিষয় কিন্তু আলোচনার, এবং এইটা যদি সমন্বয় করা না হয় তাহলে কিন্তু ভুক্তভোগী কিন্তু আমরাই ঘুরে এটা আমাদের কাঁধেই আসবে, কারণ আমাদের ট্যাক্স পেয়ার মানির থেকেই 55,000 কোটি টাকা 56,000 কোটি টাকা কিন্তু আমরা ইন্টারেস্ট সার্ভিস করছি। পুঁজিবাজারের কিছু পারসিস্টেন্ট প্রবলেম আছে, আমি সালেহ ভাই আপনার কাছে একটু এই প্রশ্নগুলো রাখতে চাই। সেটা হলো যে দেখেন, পুঁজিবাজার কিন্তু যখনই একটু টার্ন অ্যারাউন্ড করতে চায়, একটু ঘুরে দাঁড়াতে চায়, তখনই আমরা কিন্তু লক্ষ্য করি যে বিশাল বিশাল কোয়ান্টিটির স্পন্সর সেল চলে আসে, বিভিন্ন স্পন্সররা বাজারে সেল করে। তো সেল করা মন্দ কোনো কিছু না, ইট ইজ অ্যালাউড, এবং এটা স্টক এক্সচেঞ্জ একটা উইন্ডো টু বাই অ্যান্ড সেল, সো কাজেই এইটা কোনো খারাপ কথা না। বাট এই যে একটা বিশাল একটা চাপের সৃষ্টি হয়, কারণ একজন তো আসে না, লাখ লাখ শেয়ার বিক্রি করতে চলে আসে বিভিন্ন কোম্পানির স্পন্সররা। তো এই একটা সিচুয়েশন থেকে কিভাবে আমরা বের হতে পারি যে সেল করা অন্যায় কিছু না, অবশ্যই সেল করবেন, কিন্তু ধরেন সেল করার আগে যদি বলা হয় যে ভাই আপনি 7 দিন পরে সেল করবেন, কারণ সেল কেন করছেন সেটাও একটা বিষয়, যে আমার কি কোম্পানির এমন কোনো
নিউজ আছে কি না যে আগামী বছর কিংবা কোম্পানি দেউলিয়া হয়ে যাচ্ছে কিংবা কোম্পানির কোনো বিজনেস বন্ধ হয়ে যাচ্ছে, এটা হতে পারে। আরেকটা হতে পারে আমার পার্সোনাল রিজন, আমার হয়তো ইমার্জেন্সি মিট করার জন্য আমি সেল করছি, সেটা হতে পারে। আরেকটা হতে পারে যে ভাই আমি এই শেয়ারটা সেল করে আরেকটা নতুন প্রজেক্ট করছি, সেটা হতে পারে। তো আমার ইনভেস্টরদের আপনাকে তো সুযোগ দিতে হবে টু টেক দেয়ার ডিসিশন, যে একটা স্পন্সর 1 কোটি শেয়ার বিক্রি করে দিচ্ছে, তাহলে কি আমি কি অ্যাজ এ ইনভেস্টর সেখানে থাকবো কিনা এই কোম্পানিতে, সেই সিদ্ধান্ত নেবার সুযোগ তো আমাকে দিতে হবে। তো সেই জন্য কি এইটা ইম্পর্টেন্ট না যে যখন আমি ডিক্লারেশন দিচ্ছি যে আমি শেয়ার সেল করব, 1 কোটি শেয়ার সেল করব কি 50 লাখ শেয়ার সেল করব, তো এই সেলের শুরু করবেন আপনি 5 দিন পরে, সো দ্যাট একজন ইনভেস্টর ক্যান টেক ডিসিশন যে আমি আপনার সাথে থাকবো কি থাকবো না। রাইট, দেখেন আমি একটা ফোন নিয়ে আসি। দর্শক, আপনি নাম বলে প্রশ্নটি করুন। আমি মিরপুর থেকে বলছিলাম স্যার, আমার নাম আতিকুর রহমান। জি ভাই বলেন। আমি বলতে চাচ্ছিলাম যে বিএসইসির একটা নির্দেশনা আছে যে 30% কোম্পানিকে শেয়ার হোল্ড করতে হবে। জি হ্যালো, জি জি। এখন যে যেমন অ্যাক্টিভ ফাইন কেমিক্যাল, ওনার পরিচালনা পর্ষদে মাত্র 12% শেয়ার আছে, কিন্তু বাকি শেয়ার অর্ধ তারা হোল্ড করতেছে না। এটা কি এরা কি? আচ্ছা, আমি আপনাকে এটার খুব শর্টে উত্তরটা দিয়ে দিচ্ছি। সেটা হলো যে এসইসির নলেজে আছে যে প্রায় 40টা 42টার মতো কোম্পানি এই ইয়েটা মিট করছে না, যেটা 30% শেয়ার এবং 2% শেয়ার পার ডাইরেক্টর থাকতে হবে। সো কাজে এই জিনিসটা এসইসির নলেজে আছে এবং ওনারা চিন্তা ভাবনা করছেন যে এদের সাথে কি করা হবে কিংবা কি ভাবে এটাকে ট্যাকেল করা যায়। সো কাজে এটা অলরেডি আন্ডার প্রসেস। আপনি একটু ধৈর্য ধরেন, এটা নিশ্চয়ই একটা ইয়ে চলে আসবে এসইসির থেকে। স্যার জি, থ্যাংক ইউ। মানে এই প্রসঙ্গ একটু বলি যে আমরা সব কিছুই কিন্তু অনেক কিছুই আমরা কিন্তু করি, সময় মতো করি না, কিছুটা সময় পার হয়ে গেলে করি, যখন কিছুটা ক্ষতি আমাদের হয়ে যায়। এটা এক। যে কথাটা আপনি বললেন, দেখেন মার্কেট যখনই একটু ভালোর দিকে যেতে থাকে তখনই আমাদের দেশের, আমি কিভাবে বলবো, কিছু কূটকৌশল প্রয়োগ এখনও আমাদের মার্কেটে হয়, যেটা আসলে অনভিপ্রেত। আমরা এটা আশা করি না যে ছোট ছোট আমাদের যে বিনিয়োগকারী ভাইরা আছে, বোনেরা আছে, এরা যে কষ্টার্জিত পয়সাটা দিয়ে এই মার্কেটে এখনও টিকিয়ে রেখেছে, এটি কিন্তু ওদের কারণেই টিকে আছে এখন পর্যন্ত। বাংলাদেশের লার্জ স্কেলে বড় ক্যাপের ক্যাপিটাল নিয়ে এখনও ওরকম বড় কোম্পানি, ওরকম বড় ইয়ার আসে নাই। সুতরাং এদেরকে সুযোগটা দেওয়া উচিত। স্পন্সর যিনি শেয়ারটা বিক্রি করবেন, উনি ডিক্লারেশন দিয়ে বিক্রি করবেন। যে কথাটা আপনি প্রথম বললেন, হোয়াট ইজ দ্য পারপাস, কেন উনি বিক্রি করছেন? এখন ওনার শেয়ার তো অনেকের কাছে আছে, তাদের সুযোগটা দেওয়া উচিত। সো এটা 5 দিন 7 দিন কিংবা 10 দিন অ্যাটলিস্ট একটা গ্যাপ দেখা দেওয়া উচিত। 1 2 হলো আরেকটা কি করা যায় না যে আপনি বিক্রি করতে থাকলেন, কিন্তু যেই রেটে আপনি বিক্রি শুরু করলেন এই রেটের কমে আপনি বিক্রি করতে পারবেন না। যদি মার্কেটের রেটে কমে পড়ে যায় আপনাকে বাইব্যাক করতে হবে, আপনি আবার বাইব্যাক করে মার্কেটটাকে ব্যালেন্সে আনবেন। এবং আপনার কথা প্রসঙ্গে বলি, এটা 2005 সালে রিলায়েন্স ইন্ডিয়ার ওনারা এরকম বিশাল একটা অঙ্কের শেয়ার সেল করতে আসছিলেন। সেবি তখন জিজ্ঞেস করেছিল যে আপনি যে সেল করতে আসছেন এটা কি করবেন এত টাকা দিয়ে। রাইট, তখন ওনারা বলেছিলেন, ডিক্লারেশন দিয়েছিলেন যে আমরা একটা প্রজেক্টে ইনভেস্ট করব। তখন সেবি বলেছিল, আপনার কথাটাই আমি বলি, যে ঠিক আছে এই দামের নিচে যদি 20% নেমে যায় তাহলে পরে আপনি আবার বাইব্যাক করে যাতে ইনভেস্টরদের ক্ষতি না হয়। এই জন্য সেবি বলেছিল যে 20% যদি নেমে যায় সেল করার প্রসেসে, তখন আপনি বাইব্যাক করে প্রাইসটা ঠিক করে দিবেন। জি স্যার প্লিজ একটু দেখেন, একটা এই আমাদের এই মনিটরিংটা আমাদের আরো বেশি জোরালো হওয়া এই জন্য দরকার। আপনি দেখেন লিকুইডেশনে গেছে যে কয়টা শেয়ার, এগুলা কিন্তু আমরা প্রপার মনিটরিং করিনি, রাতারাতি তো এগুলা বন্ধ হয়ে যায়। হ্যাঁ, সেটা আমরা দেখেন জাহাজ, বেশ কিছু জাহাজ পড়ে আছে যেগুলার মানে মার্কেটে এখনো অনেক দায় রয়ে গেছে, এগুলা কিন্তু এখন অ্যাবান্ডন হিসেবে পড়ে আছে, ব্যবহৃত হচ্ছে না। এই যে পাবলিক মানিটা তুলে নেওয়ার সুযোগটা এখনো থাকছে, এই সুযোগটাকে বন্ধ করা দরকার। আমি ইচ্ছা করলেই যখন তখন যা ইচ্ছা করে ফেলতে পারি না। আমি স্পন্সর ওয়েল যে কথাটা উনি বললেন, প্রথমত আমার তো 30% আমার একটা রাখতেই হবে। দ্বিতীয়ত হলো আমি বিক্রি করার আমার কারণগুলো আমাকে বলতে হবে। তৃতীয়ত হলো মার্কেট যদি পেনিট্রেশন ক্রিয়েট হয় আমাকে বাইব্যাক করার এই ইয়েটা আমার রাখতে হবে যে না, আমি মার্কেটকে ক্ষতিগ্রস্ত করে বিক্রি করতে পারি না, কারণ আমার উপর বিশ্বাস করে হাজার হাজার বিনিয়োগকারী আমার শেয়ারটাও কিনেছে। এটা আমার নৈতিক দায়িত্ব, আমার নিজেরই নৈতিক দায়িত্ব টু
মানে চেক অ্যান্ড ব্যালেন্সটা একটা মেইনটেইন করে টু প্রটেক্ট দ্য ইনভেস্টরস। তাহলে আমার মনে হয় কনফিডেন্স, বাজারের কনফিডেন্সটা ঠিক রাখতে হবে, নো ডাউট। কারণ বাজার যদি ক্ষতিগ্রস্ত হয় আমিও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছি, শুধু যে ছোট বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হচ্ছে তা নয়, আমিও ক্ষতিগ্রস্ত হচ্ছি। তো সব পক্ষের যদি একটা সঠিক ভূমিকা থাকে, এখানে একটা বড় জিনিস হলো নীতি এবং নৈতিকতা। এই নীতি এবং নৈতিকতার চর্চাটা সততা এবং দক্ষতার সাথে যদি আমরা না করি, তাহলে কিন্তু আমরা যত বক্তৃতা যত কথা বলি না কেন, তাহলে কিন্তু আমরা এগোতে পারবো না। আমাদের এগুলোর জন্য এটা প্রত্যেকেরই নিজস্ব জবাবদিহিতা থাকা দরকার, মিনিমাম ওয়ার্কিং এথিক্স থাকা দরকার, মিনিমাম এথিক্স থাকা দরকার। রাইট। আমি ফরহান ভাই আপনার কাছে একই জিনিস আপনি কিভাবে দেখছেন? উনি খুব সুন্দর 3টা প্রস্তাব দিলেন, কিন্তু যে একটা পর্যায়ের নিচে নেমে গেলে ওনারা বাইব্যাক করে যাতে এদের ক্ষতি না হয়, ইনভেস্টরদের একটা সময় নিয়ে যাতে করে, আপনি কি মনে করেন? এটা হয় কি, একটা আসলে আমাদের ওপেন মার্কেট ইকোনমি, আমাদের এখন ধরেন ওপেন মার্কেট ইকোনমির প্রবলেমটা হচ্ছে আনলেস প্রপারলি রেগুলেটেড অর মনিটর, তাহলে কেউ এক্সপ্রোপ্রিয়েট করার চেষ্টা করবে যাদের হাতে ক্ষমতা আছে। যেমন আমরা স্মল ইনভেস্টাররা কারা? মাইনরিটি ইনভেস্টার, প্যাসিভ ইনভেস্টার, তাদের কোনো বোর্ডের ডিসিশনে হাত নেই, কোনো কিছুতে হাত নেই। কোম্পানিজ রান বাই বোর্ড অফ ডাইরেক্টরস, তাদের ওখানে কোনো রিপ্রেজেন্টেশন নেই। ইভেন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর 2-1 থাকলেও থাকতে পারে হয়তো, বাট ওর ইন্টারেস্টটা তো কেউ ওইভাবে আর দেখছে না। তো সুতরাং এখানে যে রেগুলেটরি অথরিটিকেই খুবই ইভেন হ্যান্ডেড হতে হয়, ওই দ্যাট লেভেল প্লেয়িং ফিল্ড আমরা খুব বলছি। অনেকগুলো ট্রিগার ইন্ট্রোডিউস করা যেতে পারে, যেখানে গেলে আপনার ব্রেক হয়ে যাবে, চাইলেও পারবে না, এটা একটা করা যেতে পারে হয়তো। আর আপনার সেই মাইনরিটি ইনভেস্টার্সদের বা প্যাসিভ ইনভেস্টার্সদের ইন্টারেস্ট রক্ষা করার জন্য যেগুলো নেসেসারি আপনার মনিটরিং টুলস যেগুলো দরকার, সেগুলো হয়তো ইন্ট্রোডিউস করতে হবে। আর আমি বলবো যে মার্কেট যখন উঠছে, হোয়াই শুড পিপল ট্রাই টু সেল? তারা কি রান পালাতে চাচ্ছে কি? তাহলে বোঝা যাচ্ছে ওখানে আমরা কনফিডেন্সের ঘাটতি হয়ে যাচ্ছে। সেইটার বিষয় তো সালে ভাই বললেন যে আপনি কেন সেল করে কি টাকাটা করবেন সেটা আপনাকে বলে দিলেই তো হয়। এক্স্যাক্টলি। তো তাহলে তো প্যানিক হয় না ইনভেস্টরদের মাঝে। এক্স্যাক্টলি, প্যানিক যে ভাই আমি এই আমার ইনভেস্টমেন্টটা সঠিক জায়গায় আছে, রাইট, ওনারা চলে যাচ্ছেন না, হয়তো এটা দিয়ে আরেকটা ইনভেস্টমেন্ট করবেন, সেটা বলে দিলেই হয়। ডিক্লারেশন পৃথিবীর সব জায়গায় কিন্তু দেখেন আপনি খেয়াল করবেন, সব জায়গায় শেয়ার বিক্রি হয়, বিক্রি হয়ে মেজর অ্যামাউন্টটা কিন্তু আবার রিইনভেস্ট হয়। আমাদের এখানে হলো সুযোগ পেলেই আমি শেয়ারটা বিক্রি করে আমি কিন্তু মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছি, এই টাকাটা আর মার্কেটে থাকছে না। তো এই যে হঠাৎ করে গ্যাপটা আমার ক্রিয়েট হচ্ছে, হু উইল ফিল আপ দ্য গ্যাপস? এটাই আমাদেরকে একটু আমার মনে হয় নজর দেওয়া উচিত। আমি মনে করি যে যেহেতু মার্কেট ইকোনমি ইজ ওপেন, আমাদের আপনার এখানে আপনি জোর করে তো এখন আমি যদি ইফ আই ওয়ান্ট টু সেল মাই শেয়ার ইভেন লোয়ার প্রাইস, আমি যদি সেল করতে চাই আই ক্যান, এক্স্যাক্টলি। এখানে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সে কোনোদিনও যাবে না যদি আমার মার্কেটের ফান্ডামেন্টালস যদি ঠিক থাকে। আমরা যদি সেন্স করি যে আমরা উই আর ইন আ রাইট ট্র্যাক, পজিটিভ মোড আছে, এবং এইগুলো তো ইনফ্লুয়েন্স বাই সো মেনি থিংস। ইভেন কোনো কোম্পানির সিও চেঞ্জ হয়েছে, তার ইম্প্যাক্ট পড়ে তার স্টক মার্কেটে, হয় না? তো আপনার কোনো একটা হয়তো ফেভারেবল আইন আসতেছে, গভর্নমেন্টের কোনো একটা পজিটিভ ডিসিশন, সাথে সাথে কিন্তু এটার ইম্প্যাক্ট আপনার শেয়ার মার্কেটে গিয়ে পড়ে, ক্যাপিটাল মার্কেটে। তো আমাদের লক্ষ্য রাখতে হবে সেসব জায়গাগুলোতে, যেখানে আমরা এই যে লস্ট কনফিডেন্সটা যে লস্ট হয়ে গেছে, কারণ আমাদের ফলটা শার্প, রিকভারি খুবই স্লো। তো সুতরাং মানুষ যারা খুবই একেবারে, যাদের শেয়ার একেবারে 100 টাকা শেয়ার 10 টাকা হয়ে গেছে, তারা যখন কিছুটা হলেও যখন একটু হচ্ছে, তারা ইন দ্য রানিং মোড, কিন্তু একটু পারলে সাথে সাথে সবাই চাপ দিচ্ছে। এখানে আমার মনে হয় আমাদের দরকার আছে সবার, ইভেন মিডিয়া, আপনারা যারা এক্সপার্ট আছেন, প্রফেশনালরা, তারাও একটা পজিটিভ নোট দেয়া যে আমরা এখন স্টেবল, গভর্নমেন্ট ইজ এ স্টেবল, রেগুলেটরস আর ট্রাইং টু ডু সামথিং পজিটিভ, এই ধরনের দিলে তো মেবি গেট ইউর কনফিডেন্স ব্যাক। ফোন নিয়ে আসি। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছিলাম আপনি এইখানে মানে মাসখানেক আগে হয়তো মোস্ট প্রবাবলি স্মল বোর্ডে সম্পর্কে বলেছিলেন যে 2 মাসের ভিতরে হয়তো আসতে পারে, ইন দ্য টাইম একটা গ্যাজেট হয়ে গেছে। হ্যাঁ জি জি, আমি প্লিজ আপনাকে জানতে চাচ্ছি আসলে কবে আসতে পারে এটা। আমরা আশা করছি যে এপ্রিল মের ভিতরে এটা হয়তো চালু হয়ে যাবে। এখন প্রশ্নটা হলো যে চালু হলে তো হবে না, এসএমই বোর্ডে যারা লিস্টিং হবেন সেই কোম্পানিও থাকতে হবে। আমি বোর্ডটা ইতিমধ্যে যেহেতু হয়ে গেছে, আইনটা প্রণয়ন হয়ে গেছে, এইটা কিন্তু এখন অন আছে। এখন ধরেন 1-2টা কোম্পানি যখন লিস্টিং অ্যাপ্লাই করবে, ওরা যখন লিস্টিং পাবে, তখন কিন্তু এটা ট্রেডিং শুরু হয়ে যাবে। সো উই আর ওয়েটিং ফর সাচ টাইম, যেখানে 2-3টা কোম্পানি লিস্টিং আসবে এবং আমরা ট্রেড শুরু করে দিতে পারি। আমরা আশা করছি যে বাই জুনের ভিতরে, বাই
এপ্রিল এই জিনিসটা অল প্রিপারেশনস উইল বি টেকেন, এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের তরফ থেকে এটাও বলা হয়েছে যে প্রথম 10-20টা কোম্পানিকে আমরা খুব ইজিলি লিস্টিংটা দেব। সো কাজেই এই সুযোগটা এসএমইরা অবশ্যই নেবেন, এবং আমরা দেখতে পাবো যে বাই জুন আমরা ট্রেডিংটা শুরু করে দিতে পারি। আই হোপ আই হ্যাভ আনসার্ড ইউর কোশ্চেন। জি, আমি আরেকটা দিকে আসতে চাচ্ছি সালে ভাই, সেটা হলো যে আপনার কাছেও একই প্রশ্ন, সেটা হলো যে ডিলিস্টিং প্রসেসটা, এই ডিলিস্টিং প্রসেসটা নিয়েও কিন্তু একটা বিনিয়োগকারীদের মধ্যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট হয়, যে যে সকল ইনভেস্টররা সেই সকল কোম্পানির শেয়ার হোল্ড করেন, সেইটা যখন ওনারা ওয়ান ফাইন মর্নিং দেখেন যে এটা ডিলিস্ট হয়ে গেছে, আমার শেয়ারটা কাগজ হয়ে গেল, কোনো ভ্যালুলেস একটা পেপার হয়ে গেল, তখন কিন্তু তার কনফিডেন্সের হানি হয়, বাজারের কনফিডেন্সের হানি হয়। এই ইনভেস্টরকে প্রোটেক্ট কিভাবে করা যেতে পারে? কারণটা হলো যে কোম্পানি ডিলিস্ট হচ্ছে সে তো বেঁচে গেল, একটা অ্যাকাউন্টেবিলিটির থেকে বেঁচে গেল, কিন্তু উনার শেয়ার যারা হোল্ড করেন ওনারা কিন্তু আটকাই গেলেন। সো এইটার জন্য কি করা যেতে পারে? যেমন আমি একটু আপনার অ্যাডও করে দিই, তাহলে সুবিধা হবে আপনার বলতে। ইন্ডিয়াতে কিন্তু একটা আইন আছে যে ডিলিস্টিংটা কিভাবে করা হবে, লাইক 6 মাস আগে নোটিশ দিতে হবে, 6 মাসের মধ্যে আপনার একটা ভ্যালুয়ার বসাবে, সেই ভ্যালুয়ারটা সেই শেয়ারের ভ্যালু নির্ধারণ করবে, এবং সেই নির্ধারিত ভ্যালুতেই শেয়ারটাকে বাইব্যাক করে নিতে হবে বাই দ্য স্পন্সরস, কোম্পানি না, স্পন্সররা সেই শেয়ারটা ইনভেস্টরের কাছ থেকে বাইব্যাক করে নেবেন, তাহলে প্রোটেকশনটা হয়ে গেল। শাস্তি, সেখানে বলা আছে যে ওই কোম্পানি যে সকল ডাইরেক্টর স্পন্সররা আছেন ওনারা আগামী 10 বছর পর্যন্ত নতুন কোনো কোম্পানির জন্য অ্যাপ্লিকেশন সেবিতে দিতে পারবে না। সেকেন্ড হলো, ইতিমধ্যেই যদি সেই সকল স্পন্সর অথবা ডাইরেক্টররা অন্য কোনো লিস্টেড কোম্পানির ডাইরেক্টর হয়ে থাকেন, তাহলে সেই ডাইরেক্টরশিপ উইল বি সিজড। আপনার বক্তব্য? থ্যাংক ইউ। দেখেন, এটা তো আমাদের দেশে তো আইনটা নেই, ডিলিস্টিং এর কোনো আইন নেই। যেমন আমাদের দেউলিয়া আইন নেই এখন পর্যন্ত। তো দেউলিয়া আইন যদি না থাকে, ডিলিস্টিং এর আইন যদি না থাকে, ইভেন আমাদের ব্যাংক্রাপসি যেটা আমরা বলছি এই ব্যাংকের শুধু ব্যাংকিং সেক্টরও, সেটাও কিন্তু এখন পর্যন্ত ইমপ্লিমেন্ট হয়নি বা আসে নাই। তো এই আইনটা যদি না থাকে তাহলে কি হয়, যে কথাটা বললেন, উনি তো চলে গেলেন, কিন্তু উনি যে দায়টা রেখে গেলেন সাধারণ মানুষের কাঁধে, তাদেরকে কে দেখবে? এবং অল অন সাডেন ভয়াবহ, আমি অল অন সাডেন ঘুম থেকে উঠে দেখলাম যে আমার সমস্ত শেয়ার জিরো হয়ে গেল। তো আমি যে একদিন থেকে আশা স্বপ্ন নিয়েছি, শেয়ারগুলো আমি বুকে জড়িয়ে রাখলাম, তো আমি কিসের জন্য রাখলাম? হু ইজ প্রটেক্টিং মি? এক্ষেত্রে যেটা আপনি বলেছেন, অবশ্যই আইনটা ইমিডিয়েটলি প্রণয়ন করা উচিত। বিফোর দ্যাট আমাদের অ্যাটলিস্ট আমাদের যে যারা মনিটরিং এজেন্সি আছেন তারা আর্লি অ্যালার্ট সিস্টেমটা চালু করা দরকার, যে সে কোম্পানির শেয়ারগুলা খারাপের দিকে যাচ্ছে, এই কোম্পানির পোর্টফোলিও খারাপের দিকে যাচ্ছে, ব্যবসা খারাপের দিকে যাচ্ছে, এটার জন্য আলাদা একটা লিস্টিং করে ওনারা প্রকাশ করতে পারেন, যেটা দেখে আমরা বুঝতে পারবো। শুধু জেড ক্যাটাগরি দেখলে তো আমরা বুঝি না, কারণ আমাদের দেশে দেখেন আপনি অবাক কাণ্ড, সবচেয়ে বেশি শেয়ারের দাম উঠানামা করে কিন্তু জেড ক্যাটাগরির, বিকজ এটা ছোট ক্যাপের, এবং আমরা বুঝি যে এগুলো একটা খেলাধুলা চলছে বা একটা কিছু এর মধ্যে ইনভলভ। সাধারণ বিনিয়োগকারী ততটা বুঝে না, তারা যখন দেখে যে দাম বাড়ছে তারা কিনে, এবং তখনই তারা বঞ্চিত হয় কিংবা প্রতারিত হয়। তো এই জন্য একটা আর্লি অ্যালার্ট সিস্টেম এবং একটা সিস্টেমেটিকভাবে অ্যাটলিস্ট আমি আগের বছর 1 বছর আগ থেকে তো আমার জানা দরকার, জানা উচিত যে শেয়ারটা খারাপের দিকে যাচ্ছে। সো প্রথমে 1 বছর আগে আমি একটা ওয়ার্নিং আমি ডিসক্লোজার আমি দিলাম, তারপরে 6 মাসে একটা ডিসক্লোজার আমি দিলাম, এবং এরপরে পানিশমেন্টের ব্যবস্থাটা আমার ইমিডিয়েটলি এনশিওর করা উচিত, যে আমি একটা বন্ধ করে আরেকটা চালু করলাম, আরেকটা বন্ধ করে আরেকটা চালু করলাম, এই সুযোগটা তো আমাকে দেওয়া উচিত না। বিকজ অ্যাজ অ্যান এন্টারপ্রেনার আই ফেইলড, সুতরাং ইট ইজ প্রুভেন দ্যাট আই এম নট এ গুড এন্টারপ্রেনার। সুতরাং মার্কেটে আবার আমাকে ঢুকতে দেওয়া কোনোভাবেই উচিত নয়, চিহ্নিত করে এটা কিন্তু স্পষ্ট। যেমন ঋণ খেলাপিকে যেভাবে চিহ্নিত করা উচিত, তেমন করে এদেরকেও চিহ্নিত করে দেওয়া। রাইট সালে ভাই, থ্যাংক ইউ, খুব সুন্দরভাবে বললেন। আপনার টেক অন দিস? আমার টেক অন হচ্ছে, এগেইন আমরা যখন ইনভেস্টর, আমি যখন ইনভেস্ট করছি, কেউ শেয়ার মার্কেটে ওই চিন্তা নিয়ে যদি যায় আমি খালি লাভ করব, আমি প্রতি বছর এত 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 পার্সেন্ট করে লাভ করবো, প্রবলি দ্যাট ইজ নট এ গুড আইডিয়া। কারণ শেয়ার মার্কেট ইজ এ বিজনেস। আপনার কোম্পানির ফান্ডামেন্টালসের উপর, কোম্পানি যদি ভালো করে তাহলে তার শেয়ার ভালো হবে। শেয়ার মার্কেট ইজ অ্যান ইনভেস্টমেন্ট, বাট ওখানে তো ইনভেস্টমেন্ট, ইউ ক্যান লুজ ইনভেস্টমেন্ট অলসো। আপনি যদি ব্যাড
ইনভেস্টমেন্ট করেন লস, ইনকাম লস, ওইটাও মাথায় একটু রাখতে হবে। আমার কথা হচ্ছে কি মানুষ যেন চিটেড না হয়। এই যে আপনি প্রথমে বলছেন, কিন্তু ফরহান ভাই আমি লস করতে পারি, আমার শেয়ারের ভ্যালু হয়তো 10 টাকা কমে যেতে পারে, কিন্তু সেই ভ্যালুটা একেবারে যে জিরো হয়ে যায়, ডিলিস্টিং হয়ে গেল, কোম্পানির মালিকরা বেঁচে গেলেন, হ্যাঁ আমি এজ এ শেয়ার হোল্ডার কিন্তু আমি এক্স্যাক্টলি, তো আমার রাইট, এটা আমার মনে হয় এটাই এগেইন রেগুলেটরের দায়িত্ব। যে ওই যে বললাম, কারণ ওদের তো কোনো সে নাই কোনো কিছুতে, ওরা তো ডাইরেক্টরদের কোনোদিন দেখেও না চোখে, ওরা যে শেয়ার কিনতেছে কোথায় অফিস কোন বিল্ডিং চোখে দেখছে কোনোদিন, জাস্ট হয়তো রিউমার অথবা ব্রোকার ড্রিভেন, তারা যাকে বলছে এইভাবে কিনছে, একটা রিউমার গসিপ তৈরি করে হয়তো কিনছে। এখন বেসিক ফান্ডামেন্টালস দেখার মতো ওই এডুকেশন আমাদের মোস্ট ইনভেস্টারদের নাই। সবাই দেখতে লাভ করতেছে বা সবাই ঝাঁপ দিয়েছে এক সময়, দিন দিন পারতেছে, অনেকে ফ্ল্যাট কিনে ফেলছে, কিন্তু যখন এটা রিয়েল লাইফ সিনারিও যখন রিভিল হলো, তখন এটা রিয়েল টাইপে চলে আসছে। এখন ইট ইজ কি বলবো, সবাই লস্ট মানি, লস্ট কনফিডেন্স। এখন তাহলে এগুলো আমার মনে হয় ইন এনি কেস ক্যাপিটাল মার্কেট ডেভেলপ ক্যাপিটাল মার্কেট 1-2 দিনে হবে না, এটা অনেক কারেকশন যাবে, অনেক লার্নিং হবে, আস্তে আস্তে হয়তো ডেভেলপ হবে, এক পর্যায়ে যাবে। কিন্তু উইদাউট আবার ক্যাপিটাল মার্কেটের ডেভেলপমেন্ট ছাড়া বা ফাইন্যান্সিয়াল মার্কেট, বন্ড মার্কেটের ডেভেলপমেন্ট ছাড়া আমরা যেই ডেভেলপমেন্টের কথা আমরা বলছি, ইনফ্রাস্ট্রাকচার এগুলো আবার কখনো সম্ভব না। আমার মনে হয় কি জানেন, এই যে যেমন ধরেন ভেরি পুয়ার কোয়ালিটি অনেক কোম্পানি হয়তো চলে আসতেছে, এসে তাদের শেয়ার সেল অফ করতেছে, করে নিজেরা ভেঙে যাচ্ছে, সাধারণ মানুষ আটকে গেল। আবার অনেক ভালো ভালো কোম্পানি আছে যারা বিগ ফান্ডামেন্টাল স্ট্রং আছে, তাদের অ্যাসেট বেস সব কিছুই আছে, কিন্তু তারা আসতে চাইছে না। আবার তারা কেন আসতে চাইছে না, আমার মনে হয় ওখানে বেশি কাজ করা দরকার। আমার যত ভালোরা আসবে, তত খারাপগুলো আস্তে আস্তে সাইড ট্র্যাক হয়ে যাবে, ওগুলো জায়গা পাবে না। এই ডিসক্লোজারের কথা বলছেন, আমি আজকে বোধহয় এনবিআর এর চেয়ারম্যান মহোদয়ের একটা দেখলাম, ইভেন আমাদের অনেক সো কল বড় কোম্পানিতে অনেক ভেজাল, ডিসক্লোজারের প্রবলেম আছে তাদের। তো এগুলো তো এটা এক এসিসি করতে পারবে বলে আমার মনে হয় না। এটা গভর্নমেন্টের যে অনেকগুলো উইং একসাথে কাজ করতে হবে এবং একই লক্ষ্য ডাইরেকশন নিয়ে, তখনই গিয়ে হয়তো এটা সম্ভব হবে। না হলে আপনি স্পুন ফিড করে কিছুদিন করবেন, এটার ইম্প্যাক্ট কিছু সুবিধাভোগীরা খেয়ে বেরিয়ে যাবে, আর বাকিরা কিন্তু টিকে সাফার করবে, কারণ একটা পজিটিভ ট্রেন্ড আসবে, মানুষ আবার সোনা দানা বিক্রি করে ওই ধার উধার করে হয়তো ইনভেস্ট করবে, কিন্তু সেটা টিকায় রাখতে পারবে না। তো আমার মনে হয় এখন আমাদের অলরেডি 2-3 বার হয়েছে, আপনার আপ অ্যান্ড ডাউন হয়েছে, কিছুটা লার্নিং আমার মনে হয় শিওর হয়েছে। আর আমার মনে হয় ইনভেস্টারদের জেনারেল যারা ইনভেস্ট করে তাদের জন্য কিছু ওরিয়েন্টেশন প্রোগ্রাম, এই যে কিছু অ্যাওয়ারনেস, এগুলো যত বেশি করতে হবে, আরো বেশি সিএসইও করছে। আমি আরেকটা এসে যেতে চাই একটু, যে আমাদের কোয়ার্টারলি রিপোর্ট দেওয়ার একটা প্রবিধান আছে, যে প্রত্যেকটা কোম্পানি কোয়ার্টারলি তাদের আনঅডিটেড রিপোর্ট দেবে এবং সেখানে 5 জনের সিগনেচার লাগে, এমডি, সিএফও, 2 জন ডাইরেক্টর, এদের সিগনেচার দিয়ে একটা আনঅডিটেড রিপোর্ট দেওয়া হয়। বাট 2015 যে লিস্টিং রেগুলেশন, সেখানে বলা হয়েছে যে আপনার ইপিএসটা বাড়ুক অথবা কমুক, আইদার আপনাকে এক্সপ্লেনেশন দিতে হবে যে আমার ইপিএসটা কেন বেড়ে গেল কিংবা কেনই বা কমে গেল। তাহলে হবে কি, 2-3টা জিনিস হবে। একটা হলো যে ইনসাইডার ট্রেডিং যারা করে, ইনসাইডার ইনফরমেশন নিয়ে যারা ট্রেড করে, আর আমি এজ এ নর্মাল ইনভেস্টার যদি সে এক্সপ্লেনেশনটা পাই, তাহলে অন্তত পক্ষে রিউমারটা একটু কমবে এবং ইনসাইড ইনফরমেশনটাও কিছু খানিকটা কন্ট্রোল হবে। আপনি কি মনে করেন যে এই জিনিসটা, এক্সপ্লেনেশনটা আইনে আছে কিন্তু ইমপ্লিমেন্টেশন, এনফোর্সমেন্ট নাই? এটা অত্যন্ত জরুরি, এটা অত্যন্ত জরুরি এবং এটা মানে অবশ্যই ইমপ্লিমেন্ট করা উচিত। কারণ উইদাউট হ্যাভিং এনি রিজন, আমি তো আনঅডিটেড বলে আমি যা ইচ্ছা তাই আপনি ডিসক্লোজ করতে পারি না। আপনি দেখবেন আমাদের আনঅডিটের সাথে অডিটের কিন্তু অনেক ডিফারেন্স হয়ে যায়। সারা বছর এক ধরনের গ্রোথ রেট আপনি দেখবেন, এবং যখনই ব্যালেন্স শিট ফাইনাল হবে তখন কিন্তু আরেক ধরনের গ্রোথ রেট হয়ে যায়। তো এই সুযোগটা এই কারণেই, এই ডিসক্লোজার না থাকার কারণেই এই সুযোগটা কিন্তু অনেকেই নেয়। এটা ইমিডিয়েটলি করা উচিত, অবশ্যই করা উচিত, এবং এটা আমাদের মনিটরিং এজেন্সি আরেকটু জোর দিয়ে কনফার্ম করা উচিত। আর এটা ফরমান ভাইয়ের সাথে আরেকটা বিষয় আমি একটু একমত হব ফরমান ভাইয়ের সাথে, সেটা হলো যে আমাদের যারা বিনিয়োগকারী তাদেরকেও আমরা, হ্যাঁ 1 মিনিট শুধু বলবো, বিনিয়োগকারীদের কাছে আমার অনুরোধ, তারা যেন বিনিয়োগকারী হয়, ট্রেডার না। তারা কিন্তু বিনিয়োগকারী নয়, আজকে কিনে কালকে লাভ করবো তা সম্ভব নয়। আমাদের ইনভেস্টর হতে হবে এবং সারপ্লাস ফান্ড থাকলেই শুধুমাত্র ক্যাপিটাল মার্কেটে আসা উচিত। রাইট ফরহান ভাই, আমি একদম সময় দিতে পারছি না, সময় শেষ। আপনি যদি কিছু বলতে হয় খুব এক সেন্টেন্স, এক ইসে বলেন। যে আমরা যেন আমাদের আস্থা ধরে রাখি, কারণ আস্থা যদি ফিরে না আসে, মার্কেট
কন্টিনিউ করবে না, উন্নতি হবে না। তো সুতরাং সবাইকে মার্কেটের সাথে থাকতে হবে। রাইট, আস্থাটা খুব মূল একটা জিনিস। আমরা যেটা বুঝলাম, আমরা আলোচনাও করলাম যে মার্কেটের কনফিডেন্স এবং ইনভেস্টরদের প্রোটেক্ট করার জন্য কিন্তু এই দুইটা উপাদানই খুব ইম্পর্টেন্ট, একটা কনফিডেন্স, একটা প্রোটেকশন। সো কাজেই আমি আশা করব যে আমরা সবাই অল স্টেক হোল্ডার্স মিলে জিনিসগুলো ঠিক করি। এবং আজকে এ পর্যন্তই দর্শক মণ্ডলী, আজকের যে উল্লেখযোগ্য অংশ আগামীকাল শেয়ার বিজে আপনারা দেখতে পাবেন। আমরা আবারও রোববার দিন আপনাদের সাথে এখানে আসব, কথা বলবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকেন, এনটিভির সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।